আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের রিঅ্যারেঞ্জের ক্লাসে আমি বলেছিলাম যে বোর্ডে যেভাবে আমরা ক্লাসরুমে স্টেপ বাই স্টেপ হাতে কলমে করে দেখাই, ঠিক সেভাবে আমি একটি ক্লাস কন্ডাক্ট করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং রিঅ্যারেঞ্জের জন্য আমি এই ক্লাসটি কন্ডাক্ট করব, যেহেতু রিঅ্যারেঞ্জটি অনেকের কাছেই একটু কঠিন মনে হতে পারে। তো আজকে আমরা সেই ক্লাসটি করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। কি বলছি বারবার দেখতে হবে। ঠিক আমরা ভিডিও ক্লাসগুলো যেভাবে টেনে টেনে দেখি, এই ক্লাসটাও সেভাবে টেনে টেনে তুমি বারবার রিপিট করে দেখতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। আমরা যেই রিঅ্যারেঞ্জের শিটটি দিয়েছি তোমাদের, সেটি তোমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের 244 থেকে 247 পৃষ্ঠা। এখানে 244 থেকে 246 পৃষ্ঠার মধ্যে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত রিঅ্যারেঞ্জগুলো দেওয়া আছে। আমি এখান থেকেই নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। কি জানো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এবং প্রত্যেকটারই কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা রূপই আছে। প্রত্যেকটারই হ্যাবোধক এবং নাবোধক আছে। তো রিঅ্যারেঞ্জ যখন করব, তখন আমরা যদি নেগেটিভ যে বাক্যগুলো, নেগেটিভ বাক্য তৈরি করার যে গঠনটা, যে কোনটার পর কোনটা আসবে, সাবজেক্টের পর কি আসবে, অক্সিলারি আসবে নাকি ভার্ব আসবে নাকি কি আসবে, এগুলো যদি আমরা জানি সেভাবে, তাহলে ঠিক নেগেটিভ বাক্য গঠন করার যে স্ট্রাকচারটা, এটাকে ধরেই আমরা কি করতে পারবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা করতে পারবো। তাই আমার পরামর্শ, তোমরা নেগেটিভ বাক্য তৈরি করার যেই গঠন প্রণালীগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, সেগুলো তোমরা আগে পড়ে নেবে। এবং অবশ্যই অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো, টু ডু ভার্ব কোনগুলো, টু বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো এবং মডেল অক্সিলিয়ারি কোনগুলো, সেগুলো তোমরা পড়ে নেবে। আমি এইখানে দেখো তোমাদের জন্য অলরেডি লিখে রেখেছি, তো যাতে আমাদের সুবিধা হয় পড়ার জন্য। এখন তো আমরা প্রথমে করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করি? প্রথমত সাবজেক্ট দিই, তারপর কি করি, অক্সিলারি ভার্ব দিই, এরপর কি করি, নট বসাই, তারপরে প্রিন্সিপাল ভার্ব দিই, এরপরে আমার এক্সটেনশন মানে বাকি যা থাকে, আমার এই ভার্ব পর্যন্তই হচ্ছে মূল জিনিস। এরপরে বাকিগুলো আমরা কি করব, আমরা ইচ্ছা অনুযায়ী বসাতে পারি, তবে অবশ্যই অর্থবোধক যেন হয়। তো প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছি, দেখো এখানে আছে ইয়ার্স মানে বছর, ইজ হয়, 9 অর্থ 9, ফারজানা এটা একজন ব্যক্তির নাম, প্রপার নাউন, ওল্ড বয়স। তাহলে এর অর্থ করলে কি হয়, বছর হয় 9, ফারজানা বয়স। আচ্ছা, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার জানা, কোন বাক্য গঠন প্রণালী কি, এবং শব্দের অর্থ জানা। তোমরা যদি শব্দের অর্থ না জানো, তাহলে কিন্তু কখনোই রিঅ্যারেঞ্জ গঠন করতে পারবে না। এজন্য যেটাই করবে, শব্দের অর্থগুলো ভালোভাবে জেনে নেবে। তো এখানে যদি আমরা করি, আমরা এই যে গঠন প্রণালীটা, এটাকে যদি আমরা একটু ফলো করি, তাহলে কি আছে, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট, এরপর প্রিন্সিপাল ভার্ব, এরপর এক্সটেনশন। আমরা এই যে প্রশ্নটা নিলাম, এখানে এখন কি করব, এই স্ট্রাকচার অনুযায়ী
শব্দগুলো খুঁজে বের করব। প্রথমে আছে সাবজেক্ট, তাই তো, এই যে সাবজেক্ট। এখন দেখো এইখানে সাবজেক্ট কে? ইয়ার্স মানে বছর। এটা কি সাবজেক্ট? না, আমরা জানি সাধারণত সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। এখানে নাউন বা প্রোনাউন কোনটা আছে দেখো। নাউন বা প্রোনাউন এখানে একটাই আছে, যে ফারজানা, একজন ব্যক্তির নাম, তাই তো। আচ্ছা, যখন ফারজানা একজন ব্যক্তির নাম, আমরা জানি এটা একটা প্রপার নাউন, তার মানে এখানে আবার ফারজানা সম্পর্কে বলছে, তাই না? তাহলে কি হচ্ছে, ফারজানা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি লিখছি ফারজানা। এরপর কি? এরপর আমাদের দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এই যে ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো। তারপরে যে ডিড, ওয়াজ, ওয়ার, এগুলো সব অক্সিলিয়ারি ভার্ব। এখন আমার দেখতে হবে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ এগুলোর মধ্য থেকে এখানে কি আছে। আচ্ছা, তাহলে দেখি কি আছে। এখানে দেখো ইজ আছে, এই যে ইয়ার্স, তারপর ইজ, তার মানে এখানে আমরা কি দিব? অক্সিলিয়ারি ভার্ব ইজ দিলাম। এখন দেখো নট আছে, এই যে উপরে যে নট, নট কি আছে? এই বাক্যে কোনো নট আছে? নাই, তাহলে এটা আমরা বাদ দিব। এই প্রশ্নের জন্য আমরা এই অপশনটা বাদ দিলাম। এটা বাদ দিয়ে আমরা পরেরটাতে যাই, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দেখো এখানে অন্য আরেকটা ভার্ব, যে ভার্বকে যেটা দিয়ে কাজ করা বোঝায়, এরকম কি আছে? না, এখানে দেখো নাই। তার মানে হচ্ছে এই যে ইজ আমরা বসালাম, এটাই এখানে মেন ভার্ব। ফারজানা হয়, ফারজানা কি হয়? 9 years old। ফারজানা হলো, ফারজানা 9 বছর বয়স, সেটাই এখানে বোঝাচ্ছে যে ফারজানা ইজ 9 years old। তাহলে আমরা সেভাবেই বসিয়ে দিই। দেখো এখানে যেই শব্দগুলো ফারজানা আর ইজ যদি আমরা বাদ দেই, তাহলে থাকে শুধু ইয়ার্স, 9 আর ওল্ড। এটাকে কিন্তু আমরা অন্য কোনোভাবে সাজাতে পারি না। আমরা যদি বলি যে ইয়ার্স 9 ওল্ড, অথবা ওল্ড 9 ইয়ার্স, অথবা ওল্ড ইয়ার্স 9, কোনোটাই কিন্তু সুন্দর লাগছে না। কিন্তু আমরা যদি এটাকে ফারজানা ইজ এটার সাথে মিলিয়ে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড এভাবে যদি আমি দেই, তাহলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে। আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো at o'clock up she gets 6। এইটাকে যদি এখন আমরা অ্যান্সারটা লিখতে যাই, আমরা কিভাবে লিখব? দেখো এখানে আছে অ্যাট। অ্যাট সাধারণত কখন বসে? কোনো ছোট জায়গায় অথবা সময় যদি বলি, তাহলে আমাদের সময়ের আগে কি বসে? এট বসে। সময়ের আগে কি বসে? এট বসে। তাহলে এরপর কি আছে? ও ক্লক, একটা ঘড়ির টাইম বলছে। সামথিং, কোন একটা ঘড়ির টাইম বলার সময় আমরা কি বলি? যে 7 o'clock অথবা 6 o'clock অথবা 9 o'clock, তাই না? ঠিক ওরকম এটা। এরপরে কি আছে? আপ, শি, এরপর গেটস। আচ্ছা, গেটস মানে ওঠা, আপ তো আমরা যদি ওঠা বলি তাহলে শুধু গেট দিয়ে আমরা ওঠা বলতে পারি না, গেট আপ মানে হচ্ছে ওঠা। আচ্ছা দেখো, আমরা এখান থেকে যদি খুঁজি সাবজেক্টকে, আমরা জানি যে নাউন বা প্রোনাউন সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে প্রোনাউনকে এখানে যদি আমরা খুঁজি প্রোনাউনকে, তাহলে দেখব যে এই যে শি, এটা হচ্ছে প্রোনাউন, তার মানে শি সম্পর্কে বলা হচ্ছে। আমরা কি করব তাহলে? এখানে আমাদের সাবজেক্ট কি হবে? এই শি হবে আমাদের সাবজেক্ট।
she। এবার অক্সিলারি ভার্ব খুঁজবো। অক্সিলারি ভার্ব কোনগুলো? ডু, ডাজ, am, is, are, have, has, এগুলো আছে কি এখানে? দেখো কোনোটাতেই নাই, তাহলে কি হচ্ছে? আমরা এটা বাদ দিয়ে দিলাম। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এখানে নট কি আছে? না, দেখো এর মধ্যে কোনো জায়গায় নট নেই, তাহলে কি করব আমরা? এটাও বাদ দিয়ে দেব। তারপর কি আছে? প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কোনটা? দেখো এখানে ও ক্লক আপ, শি, না শি তো আমরা নিয়েই ফেলেছি, এটা বাদ। তারপর কি আছে? গেটস। গেট আমি বলেছি যে গেট মানে হচ্ছে পাওয়া বা গেট অর্থ ওঠা, কিন্তু গেট শুধু গেট অর্থ ওঠা না, গেট আপ অর্থ ওঠা। তাহলে আমরা এখানে কি দিব? গেট দিব। কিন্তু এখানে দেখো গেট নাই, এখানে আছে গেটস। গেটসটা কেন হলো সেটা কি বলতে পারো? এই গেটসটা কেন হলো? শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যখন প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা করি, তখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে ভার্বটা থাকে সেটার সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়। এস বা ইএস যোগ হয় কিসের সাথে? ভার্বের সাথে। আচ্ছা, তাহলে এই যে শি তো সে, এটা কি ফার্স্ট পারসন? না, ফার্স্ট পারসন কারা? আমি, আমরা, আই, উই, এই শব্দগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই যে আই, উই, ইউ, ইউর, এগুলো বাদ দিয়ে যত পারসন আছে এগুলো সব থার্ড পারসন। এখন যদি একজন বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, যদি একের বেশি বোঝায় তাহলে সেটা প্লুরাল। তাহলে আমরা কি করলাম? যেহেতু শি মানে সে একজন, একজন কিভাবে বুঝছে? একজনে বুঝাচ্ছে, এই জন্য। আরেকটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখো গেটের সাথে এস, তাই না? এই এস কেন দিল? ভার্ব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই সেখানে ভার্ব, সরি, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই সেখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে সাবজেক্ট যেহেতু একজন, শি একজন, এবং এটা থার্ড পারসন, কারণ এটা আমি, তুমি এর মধ্যে পড়ে না, সেজন্য এটার সাথে কি হয়েছে? এস বা ইএস বসেছে। আমরা যখন তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাব তখন এটার সম্পর্কে আরও ডিটেলসে জানবো। যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে যাব তখন এ ব্যাপারে আরও আলোচনা আমরা করব। তো এখন যেটা হচ্ছে জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটা ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার না হলে টেনে আবার যে ক্লিয়ার হও, ঠিক আছে? আচ্ছা, আবার শুনে শুনে ক্লিয়ার করে নাও নিজেকে। এখন আমরা কি লিখলাম? শি গেটস আপ। শি গেটস আপ, সে ওঠে, ঘুম থেকে ওঠে। এখন নিশ্চয়ই কয়টায় ওঠে সেটা শুনতে ইচ্ছা হবে, তাই না? আচ্ছা, তাহলে কখন ওঠে? দেখো এখানে 6 o'clock দেওয়া আছে, তাহলে আমরা 6 o'clockটা আগে লিখি। 6 o'clock তোমরা আগেই লিখবে না, তোমরা আগে বুঝবে। 6 o'clock আমি কিন্তু লিখলাম। এখন আমরা কি জানি? এই যে সময়ের আগে যখন আমরা সময়টাকে নির্দিষ্ট করে সময় বলছি তখন আমাদের ঘড়ির টাইম বলছি, তখন এর আগে কি হয়? প্রিপোজিশন অ্যাট বসে। তাহলে এই যে প্রিপোজিশন অ্যাট, এটা কোথায় বসবে? এই 6 এর আগে বসবে। পেয়েছো? ফুল স্টপ। এই হলো আমাদের রিঅ্যারেঞ্জ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা আরো দুই একটা করব। যেমন ধরো আরেকটা আমরা করি, favorite, FAVO, favorite is subject
it his, ফুল স্টপ। এটি তোমাদের 245 পৃষ্ঠার 8 নাম্বার রিয়ারেঞ্জের বি নাম্বারটা করাচ্ছি। এটা হচ্ছে ফেভারিট মানে প্রিয়, ইজ মানে হয়, সাবজেক্ট তো বিষয়, এখানে সাবজেক্ট মানে বিষয়, ইট মানে এটি, হিজ মানে তার। তার মানে হচ্ছে ইট মানে এটি, হিজ মানে তার, মানে হচ্ছে কারো ফেভারিট সাবজেক্টের কথা, প্রিয় বিষয়ের কথা বলছে, যে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি অনেক সাবজেক্ট থাকতে পারে, এর মধ্যে আমার কোনটা প্রিয় সেটা বলতে চাচ্ছে। এখানে সাবজেক্ট কোনটা প্রিয় সেটা না বলে সাবজেক্টটাকে বোঝানো হচ্ছে এটি, ইট। হ্যাঁ, আমরা দেখি অ্যান্সার করতে যেয়ে আমাদের সাবজেক্ট কি কার সম্পর্কে বলা হচ্ছে, আমরা জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে। এখানে নাউনকে ফেভারিট, প্রিয়, এই ফেভারিটটা কি নাউন? অবশ্যই না। কেন? সাবজেক্টের এটা ফেভারিট, প্রিয় বলতে বোঝাচ্ছে ওই সাবজেক্টটা কেমন তার কাছে, ফেভারিট, অ্যাডজেক্টিভ। ঠিক আছে। ইজ, ইজ কি হয়, মানে এটা একটা ভার্ব, এখানে হওয়া। হ্যাঁ, যে কোনো কিছু হওয়া হচ্ছে ভার্ব। আচ্ছা, সাবজেক্ট কি বিষয়, এটা হচ্ছে কমন নাউন। আমরা পড়েছি না যে কমন নাউন সাবজেক্ট অনেকগুলো থাকতে পারে, কিন্তু সবগুলোকে একসাথে সাবজেক্ট বলছি, সেটা কমন নাউন। আচ্ছা, ইট, ইট মানে হচ্ছে আমার প্রোনাউন। আমরা কি জানি, সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট যারা, তারা সবসময় কি হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে এই প্রোনাউন ইটটা হচ্ছে এখানে সাবজেক্ট, ইট। এরপরে কি খুঁজবো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ। দেখো তো এগুলো আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো ইজ আছে, এটাকে আমরা কি করব, বসিয়ে দেব, ইজ, ইট ইজ। তারপরে কি নেব, এরপরে নট আছে, নাই, যেহেতু নট নাই আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এরপর প্রিন্সিপাল ভার্ব। মজার ব্যাপার হচ্ছে এই সেন্টেন্সেও ইজটাই আমার প্রিন্সিপাল ভার্ব, কারণ দেখো আর কোনো ভার্ব নাই, এজন্য এটাই আমার, যে শব্দগুলো আমার সেন্টেন্স সাজানোর জন্য, রিঅ্যারেঞ্জ করার জন্য দেয়া আছে, এখানে আর কোনো ভার্ব নাই, তার মানে এই ইজটাই আমার প্রিন্সিপাল ভার্ব। এরপরে কি, ইট ইজ, এটা হয়, এটা কি হয়, ফেভারিট, প্রিয়, সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট। দেখি, এটা হয় ফেভারিট সাবজেক্ট। কার ফেভারিট সাবজেক্ট, হিজ, এটা তার ফেভারিট সাবজেক্ট। এই তারটাকে আমরা জানি না, তবে বুঝতে পারছি এই হিজটা একটা ছেলে, তাই না? যেহেতু আমরা হি এর যেহেতু পজিটিভ ফর্ম আমরা জানি কি, সরি অবজেক্টিভ ফর্ম কি জানি, হিম। আর যদি আমরা সেটা কোনো পজিটিভ ফর্মে যাই তাহলে সেটা হচ্ছে কি, হিজ, তাই তো? পজিটিভ ফর্ম হচ্ছে যদি কোনো সম্পর্ক থাকে, যেমন সাবজেক্ট, এটা কার প্রিয় সাবজেক্ট, তার প্রিয় সাবজেক্ট, তার সাথে এই প্রিয় সাবজেক্টের একটা কি আছে, একটা সম্পর্ক আছে, এজন্য এটা তার প্রিয় সাবজেক্ট। তাহলে এখানে আমরা দেখে নিলাম ইট ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা একটা নেগেটিভ বাক্য করে দেখব যে আসলে নেগেটিভ বাক্যগুলো কিভাবে বসাচ্ছি। যেমন ধরো আমাদের এখানে আছে ফ্রি, আমি 14 নম্বর রিঅ্যারেঞ্জের ই নাম্বারটা করাচ্ছি। ফ্রি, একটু নাম্বার দিয়ে নেই, ফ্রি, তারপর আছে মাচ, শি, doesn't, time, have, ফুল স্টপ। দেখো এটা একটা অ্যাসেটিভ বাক্য, এবং এখানে দেখো নেগেটিভ আছে, ডাজন্ট, মানে হচ্ছে ডাজ নট। আমরা কিন্তু এর আগে ক্লাসে বলেছি যে ডাজ নটকে সংক্ষেপে ডাজন্ট বলছি, ডু নটকে আমরা ডোন্ট বলছি।
তাহলে এটার অ্যান্সারটা কিভাবে আমরা করব? এটার অ্যান্সারটা চলো যাই দেখি। আমরা ঠিক আগের মতো সাবজেক্ট খুঁজব। সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। এখানে কোনটা আছে দেখি তো, মাছ, ফ্রি, শি। শি এখানে আমাদের কি প্রোনাউন, তার মানে শিটাই আমাদের কি সাবজেক্ট। বুঝতে পারছি তো? আমরা জানি যে নাউন বা প্রোনাউন হচ্ছে আমাদের সাবজেক্ট হয়, যেহেতু এই বাক্যে দেখো ডাজন্ট টাইম হ্যাভ। ফ্রি মানে হচ্ছে অবসর, মাছ মানে অনেক, শি মানে সে, ডাজন্ট মানে নাই, আচ্ছা, টাইম মানে সময়, হ্যাভ মানে থাকা। আচ্ছা, এখন এটা কি হবে, সে বোঝা যাচ্ছে যে ডাজন্ট টাইম হ্যাভ মানে কোনো সময় নাই, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনো ফ্রি টাইম নাই এমন কিছু বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা আগে সাবজেক্টটাকে বসাই। সাবজেক্ট হচ্ছে এই প্রোনাউনটা শি, শিকে বসাই। তারপরে কি খুঁজছি, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে ডু, ডাজ, মেজার, ওয়াজ, ওয়ার। তার মানে এখানে কিন্তু অলরেডি আছে, তাই না? ডাজ নট, এই অক্সিলিয়ারি ভার্ব আর নট একসাথে এখানে একটা ওয়ার্ডে আছে, ডাজন্ট। আমরা একসাথে বসিয়ে দিই, ডাজন্ট, শি ডাজন্ট। তারপরে খুঁজবো প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রিন্সিপাল ভার্ব এই বাক্যের জন্য খুঁজি। এই শব্দগুলোর মধ্যে আমাদের শি হয়ে গেছে, ডাজন্ট হয়ে গেছে, এরপরে কি আছে, ফ্রি, মাচ, টাইম, হ্যাভ। হ্যাভ মানে থাকা, আমরা আগেই বলেছি, গত ক্লাসে আমরা শিখেছি, তাই না? তাহলে আমরা কি করব, এখানে হ্যাভ একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে থাকা, কোনো কিছু থাকা। যেমন আমার কাছে পেন্সিল আছে, আছে থাকা, হ্যাঁ। তারপর যেমন ধরো আমার কাছে অনেকগুলো বই আছে, এই যে থাকা ব্যাপারটা, আমার অনেক সময় আছে, এই থাকা মানে আছে বোঝানোর জন্য হ্যাভ ইউজ করা হয়। হ্যাভ, হ্যাজ, আর পাস্ট টেন্সের জন্য হ্যাড। এটা হচ্ছে যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর যখন অক্সিলারি ভার্বের জন্য, তখন কিন্তু এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ওটা আমরা পরে দেখব। এখন আপাতত যেটা আছে সেটা দেখি। শি ডাজন্ট হ্যাভ, শি ডাজন্ট হ্যাভ, শি ডাজন্ট হ্যাভ, তার নাই, কি নাই, মাছ, অনেক, অনেক কি, তার কি অনেক নাই, ফ্রি টাইম, অবসর সময়। বুঝাতে পেরেছি? দেখো, আমরা আগে সাবজেক্ট দিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব এবং সেই নটটা, নেগেটিভটা, এটা একসাথে ডাজন্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব হ্যাভ, এরপর কি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি ছিল বাকি, যে মাছ, ফ্রি, টাইম, এই তিনটাই ছিল। তাহলে আমরা কি দিলাম, তার অনেক সময় নাই। দেখো বাংলায় যদি বলি অনেক সময়, হ্যাঁ, অনেক অবসর সময়, হ্যাঁ, বা অনেক ফ্রি সময় আমরা যদি বলি, তাহলে কি বলবো, ঠিক ওটাকেই আমরা ইংলিশে বসিয়ে দিলাম, যে মাচ, ফ্রি, টাইম একসাথে। এই গেল আমাদের অ্যাসার্টিভের উপরে কিছু আলোচনা। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভের উপর। ইন্টারোগেটিভে আমাদের কি আছে আমরা একটু দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, আমরা অলরেডি জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে যেটা শুরু হয় সেটা কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস নট। আমরা আগে বলেছি যে নেগেটিভ বাক্যগুলো যদি আমরা আগে ধরি তাহলে কি হবে, আমাদের শিখতে সুবিধা হবে। আমরা অ্যাফার্মেটিভগুলো ওই একই গঠন প্রণালী দিয়ে আমরা করে ফেলতে পারবো। তাহলে অক্সিলারি ভার্ব, নট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর প্লাস, এরপর কি নিচ্ছে, মেন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, তারপর কি নিচ্ছে, তারপর নিচ্ছে এক্সটেনশন,
এরপর আমরা কি করছি, এরপর যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা অবশ্যই দিতে হবে। এরপর আমরা কি করছি, ঠিক এই জিনিসটা নিয়েই আমরা করছি WH ওয়ার্ড, তাই না? ঠিক একই জিনিস আমরা WH ওয়ার্ড কিভাবে করছি, WH ওয়ার্ড অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড, যেগুলো কোশ্চেন ওয়ার্ডগুলো বসিয়ে তারপর আমরা অক্সিলারি ভার্ব বসাচ্ছি, এরপর নট বসাচ্ছি, সাবজেক্ট বসাচ্ছি, মেইন ভার্ব বসাচ্ছি, এরপর এক্সটেনশন দিচ্ছি। এটাই আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য প্রযোজ্য। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখব। যেমন ধরো আমি দেখি তোমাদের 2 নম্বর বাক্যে 2 নম্বর রিয়ারেঞ্জে ডি নাম্বার, ডি যদি আমি দেখি কি আছে, আচ্ছা 2 নম্বরের ডি যেটা আছে, গোয়িং where you are, এরপর কোশ্চেন মার্ক। দেখো আমরা যখন দেখব যে কোনো একটা রিয়ারেঞ্জের প্রশ্ন যেটা দেওয়া আছে সেই বাক্যের যে শব্দগুলো এর পরে যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে সবার আগে আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে সেখানে WH ওয়ার্ডগুলো আছে কিনা। আমাদের WH ওয়ার্ডগুলো কোনগুলো মনে আছে? হোয়াট, where, when, তারপর হাউ, হাউ মাচ, হাউ লং, ঠিক এইগুলো। তো আমরা দেখি এখানে ওরকম কোনো কিছু আছে কিনা। দেখো গোয়িং মানে যাচ্ছে, ওয়্যার কোথায়, দেখো অলরেডি আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। তাহলে এটা আছে মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রশ্নটা, এটা বাক্যটাও প্রশ্নবোধক। দেখো শেষে কোশ্চেন মার্ক আছে, আবার মাঝখানে WH ওয়ার্ড আছে, তার মানে আমরা বুঝতে পারছি কি এটা এই স্ট্রাকচারে যাবে, তাই তো? তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা কি হবে, যেহেতু WH ওয়ার্ডটা পেয়েছি আমরা WH ওয়ার্ডটা আগে লিখব, where। তারপর কি অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বকে ডু, ডাজ, am, is, are, was, were, দেখো তো এখানে আছে, আমরা where দিয়ে ফেলেছি, তারপর গোয়িং, ইউ, আর থাকে, হ্যাঁ আর আছে আমাদের, তাই না? এই যে দেখো আর অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা আর বসিয়ে দিব, আর where are। এরপরে আমাদের নট আছে, নট কি এই বাক্যে আছে, কোনো শব্দ দেওয়া আছে? নাই, তাহলে কি করব, নটটা বাদ। এরপর চলে যাব সাবজেক্টের ক্ষেত্রে। সাবজেক্টকে কোনো নাউন বা প্রোনাউন, এখানে নাউন বা প্রোনাউন কোনটা আছে, এই যে ইউ, তাহলে এই ইউ বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে where are you, এরপর বাকি যেটা থাকে সেটা দিয়ে দিব, where are you going, তারপর কোশ্চেন মার্ক। এই তো আমার অ্যান্সার হয়ে গেল। আমি আরেকটা করি, সেটা হচ্ছে তোমাদের 5 নাম্বার রিয়ারেঞ্জ ইউনিট 7 এর, এটার বি নাম্বার। এটা হচ্ছে বড়, ইরেজার, ইউর, আই ক্যান, এরপর কোশ্চেন মার্ক দেওয়া। তো এখানে চলো দেখি আমাদের সেই WH ওয়ার্ড আছে কিনা। দেখো এখানে কোনো WH ওয়ার্ড কিন্তু নাই। বড় মানে ধার নেয়া, ইরেজার যেটা শার্পেনার সেটাই ইরেজার, সরি শার্পেনার দিয়ে তো আমরা কি করি, কাটি, পেন্সিল কাটি, আর ইরেজার দিয়ে কি করি, ভুল হলে মুছে ফেলি, তাই না? তো আমাদের এরকম কিন্তু আরেকটা বাক্য আছে যে আই ডোন্ট হ্যাভ এনি শার্পেনার, এরকম একটা বাক্য কিন্তু আমরা অলরেডি এই 5 নম্বরের সি নাম্বারে আমরা দেখছি যে ওখানে আমাদের আছে। দেখো রিয়ারেঞ্জ 5 এর সি। তো শার্পেনার কি করছে,
যেটা আমরা শার্পনার বলি সেটাই আমাদের শার্পেনার। আর ইরেজার আমরা অনেক সময় এটাকে কি বলি, রাবার। ঠিক আছে, তো আসলে এটার মূল যে শব্দটা সেটা হচ্ছে কি, সুন্দর যেটা মাধুর্যপূর্ণ শব্দ সেটা হচ্ছে ইরেজার। তো বড় হচ্ছে আমাদের ধার নেয়া, আমি ধার করছি, কারো কাছ থেকে ধার চাচ্ছি। হ্যাঁ, ইরেজার হচ্ছে, তো আমরা জানি লেখা ভুল হলে যেটা দিয়ে মুছি সেটা ইউর মানে তোমার, আই মানে আমি, ক্যান মানে পারা। এখন দেখো আমি আগে দেখি এই সেন্টেন্সে যেহেতু প্রশ্ন, তাহলে এখানে আমি আগে দেখব যে আমার WH ওয়ার্ড আছে কিনা। WH ওয়ার্ড কিন্তু আমার এই বাক্যে নাই। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে WH ওয়ার্ড নাই, তাহলে এইটা যে হবে না আমরা সেটা ধরেই নিলাম, আমরা বুঝেই ফেললাম। তাহলে কোনটা হবে, এই অক্সিলারি ভার্বের এটা। তাহলে এইটা দিয়ে যদি করি, এখানে অক্সিলারি ভার্ব কি আছে দেখো তো, আমরা জানি ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে, তাই না? আবার মডেল অক্সিলারিও কিন্তু আছে, সেগুলোকে ভুলে গেলে চলবে না। সেগুলো কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, তাই তো? দেখো তো এখানে আছে কিনা, তুমি দেখো, আমি ততক্ষণে অ্যান্সারটা লিখে ফেলি। হ্যাঁ, পেয়েছো কি? এই যে দেখো, বড় ইরেজার ইওর, এই যে ক্যান, পেয়েছো? এই ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ক্যান আমরা আগে বসাই ফেললাম। তাহলে ক্যানের পরে কি বলতেছে, ক্যান অক্সিলিয়ারি ভার্ব দিলাম, তারপর নট, নট কি এই বাক্যে আছে? নাই, নট নাই, তাহলে কি হবে এখানে, নটটা বাদ যাবে। তারপর সাবজেক্ট, সাবজেক্টটাকে কার সম্পর্কে বলছে, নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন কি আছে, এই যে আই, আইটা দেখো এখানে দুইটা আছে, ইউর আছে, আই আছে, সাবজেক্ট কোনটা বসবে? দেখো এখানে আই বসবে, কেন বসবে আমি তোমাকে বলছি। ক্যান আই, বড়, সাবজেক্ট মেন ভার্বটা নিয়ে, বড় মানে ধার নে, আমি ধার চাচ্ছি। ক্যান আই বড়, আমি কি নিতে পারি, কি নিতে পারি, ইউর তোমার, ইরেজার, পেয়েছো? আমি কি তোমার ইরেজারটা নিতে পারি? এরপর কোশ্চেন মার্ক, যেহেতু আমি জানতে চাচ্ছি, ঠিক আছে, প্রশ্ন করে আস্ক করে নিচ্ছি, এই জন্য কি হচ্ছে আমার এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিয়েছি। আচ্ছা, ঠিক এই 5-এর আমি যদি সি নাম্বারে যাই, কি আছে, এ হ্যাভ আই sharpener, do and they don't। দেখো এটা কিন্তু একটা নেগেটিভ বাক্য। এটা কিন্তু আমরা অলরেডি করেছিলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, যে আই ডোন্ট হ্যাভ আ শার্পেনার। এটা কিভাবে যেন করেছিলাম, এটা করেছিলাম আগে সাবজেক্ট বসিয়েছিলাম আই, তারপর কি দিয়েছিলাম, আই, এরপর অক্সিলারি ভার্ব, এবং যেহেতু নেগেটিভ এই জন্য এটা একসাথে বসে গিয়েছিল, আই ডোন্ট, তারপর হ্যাভ মানে থাকা বা আছে সে বুঝানো, আই ডোন্ট হ্যাভ, আমার কি নাই, আ শার্পেনার। এখন দেখো একই সাথে আমি কিন্তু ইন্টারোগেটিভটা দেখালাম, আর এখানে কিন্তু ঠিক ওই নাম্বার 5-এর যে রিয়ারেঞ্জগুলো আছে সেটার অ্যাসার্টিভের একটা নেগেটিভ ফর্মও দেখাচ্ছে। তাহলে শার্পেনার অর্থ কি, শার্পেনার হচ্ছে যেটা কাটি, আর ইরেজার হচ্ছে যেটা দিয়ে মুছি, এটা যেন ভুল না হয়। এটা আমরা এমনিতে কিন্তু, তুমি হয়তো বলতে পারো যে ম্যাডাম এটা তো কখনোই ভুল হবে না, এটা আমরা সব সময় ইউজ করি, তাই না? কিন্তু অনেকেই আছে যারা এইটাকে ভুল করে ফেলে, উল্টাপাল্টা করে ফেলে, এই জন্য বলে দিলাম। বানানগুলো ভালো করে দেখে নিও, বানান ভুল হলে কিন্তু আমি নাম্বার কেটে ফেলবো। আচ্ছা,
এখানে আমরা আরো একটা দেখব, আরো একটি দেখব, সেটি হলো তোমাদের বইয়ে 6 নম্বরের 6 নম্বর না 1 নম্বরে দেখো, 1 নম্বরে বি, ডু, where, live, you। এখানে দেখো আমরা কি খুঁজবো এখন, ঠিক আগের মতো WH ওয়ার্ড খুঁজবো। WH ওয়ার্ড যদি না পাই তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করে দেব। এখন WH ওয়ার্ড কি আছে দেখো তো, ডু, where, live, you। হ্যাঁ আছে, এই যে দেখো where, কি দিলাম where, তারপর কি আসবে অক্সিলারি ভার্ব, তাই না? এই যে অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্বকে ডু, তারপর কি আসছে তারপর where do, সাবজেক্ট ইউ, তারপর লিভ, where do you live, তুমি কোথায় থাকো? I live in নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ থাকি। আচ্ছা, এই গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা যাব কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের আছে, আমরা সেটা দেখব। চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখি। যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ আমরা দিলাম একটা, সাপোজ ধরো দিলাম, আগে আমরা স্ট্রাকচারটা লিখি। স্ট্রাকচারটা হচ্ছে লেট প্লাস লেট দিয়ে শুরু হবে, তারপর কি হবে, আমরা কিন্তু দুইভাবে শুরু করতে পারি বলেছিলাম। কয়ভাবে? দুইভাবে। একটা কি দিয়ে শুরু করতে পারি, ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে সেটা কিভাবে হয়, ভার্বেরটা আগে দেখাই তাহলে মনে থাকবে তোমাদের। ভার্ব দিয়ে শুরু করতে পারি, সেটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, এরপর প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এটা কিভাবে, যেমন ধরো ওপেন দ্য ডোর অথবা ক্লোজ দ্য বুক, ঠিক আছে? স্ট্যান্ড আপ, আমি তোমাকে অর্ডার করছি, যে এগুলো সবই কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি যদি তোমাকে বলি যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সাপোজ আমি তোমাকে বলবো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি ধরো এটাকে কি করলাম, উল্টো পাল্টা করে দিচ্ছি। ধরো মি, এরপর কমা, মি give water of glass। আমি এখন উল্টাপাল্টা করে দিলাম। এখন তুমি কি করবে, যেহেতু এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার করছে, তাহলে তুমি সবার আগে কি খুঁজবে, ভার্ব খুঁজবে। আগে দেখবে লেট দিয়ে শুরু হয়েছে কিনা, যদি লেট দিয়ে শুরু না হয় তাহলে কি করছি আমরা, আগে ভার্ব খুঁজে বের করব। ভার্ব কি এখানে, গিভ, তাহলে আমরা গিভ মানে দেয়া, একটা কাজ, তাহলে আমরা এটা কি করছি, গিভ লিখছি আগে। গিভ কাকে দিবে, গিভ মি, ঠিক আছে? গিভ মি, তারপর গিভ মি কি দিবে, আ গ্লাস অফ ওয়াটার। পেয়েছ? এটা একটু
গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমরা কিন্তু এটাকে ঠিক করে নিলাম। আবার ধরো আমি কি বললাম, তোমাদের রিঅ্যারেঞ্জের 4 নাম্বার যেটা আছে সেটার ডি নাম্বারে দেখো কি বলা আছে, চক, CHALK, এটার কিন্তু এল এর উচ্চারণ হবে না, চক টেক দা। এখন আমি বললাম যে এটাকে করো, তুমি কি করবে, সবার আগে দেখবে এখানে লেট দিয়ে শুরু আছে কিনা। লেট নাই, চক টেক দা তিনটাই শব্দ, তাহলে যেহেতু লেট নাই সেহেতু আমরা কি করব, আগে ভার্ব খুঁজবো। ভার্ব কি, চক মানে তো চক যেটা দিয়ে বোর্ডে লিখি। আচ্ছা, এটা একটা ম্যাটেরিয়ালস, তাই না? আচ্ছা, দি তো একটা কি বলবো, আর্টিকেল। এরপর টেক হচ্ছে নেয়া, মানে কাজ, কোনো কিছু নেয়া, একটা কাজ করছি, নিচ্ছি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভার্ব। টেক কি নিব, দ্য চক, টেক দ্য চক। এভাবে যদি বলি ওপেন দ্য ডোর, তারপর ক্লোজ দ্য বুক, ঠিক আছে, তারপর যেটা বলি না কেন, যা কিছুই বলি না কেন, তোমাদের সাজাতে কিন্তু আর কষ্ট হবে না। হবে কি, কষ্ট কিন্তু হচ্ছে না আর। এবার আমরা একটা লেট দিয়ে দেখব। লেট দিয়ে যখন শুরু করব তখন লেটের যে স্ট্রাকচারটা সেটা অবশ্যই আমরা একটু ভালোভাবে মনে করে নেব। আচ্ছা, লেট দিয়ে শুরু করলে আমাদের স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি। লেট, তারপর হচ্ছে নট, তারপর আমরা যে সাবজেক্টটা দিব সেই সাবজেক্টের কিন্তু অবজেক্টিভ ফর্মটা বসবে। সাবজেক্ট যেটা দিব সেটা অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা একটু ছোট করে নিই আমরা, এই তো। তারপর প্লাস, তারপর আমরা কি করব, এরপরে আমরা চলে যাব ভার্বে। ভার্ব, এরপর কি দিব, বাকি থাকে শুধু এক্সটেনশন, আমরা সেই এক্সটেনশনটাই বসিয়ে দেব। আচ্ছা, এই দিকে ধরো আমাদের যে বাক্যটা আমরা দেখেছিলাম, এখানে দেখো কি লিখেছি, ওয়াক মানে হাঁটা, লেট, ফর, আস, আস হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম, গো মানে যাওয়া, এ। এখন এটাকে যদি আমরা কি করি, সাজিয়ে লিখি, কি হবে, যেহেতু লেট আছে সবার আগে লেট বসবে, লেট। তারপর যেহেতু নট আছে আমরা খুঁজবো এখানে নট আছে কিনা, না এখানে কোনো নট নাই, যেহেতু নট নাই তাহলে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেখব। আমাদের এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কে, আস, তাহলে আমি আস লিখলাম, লেট আস। তারপরে কি দিব, ভার্ব, ভার্বকে গো, লেট আস গো, লেট আস গো, কিসে যাব, কি করব, কি করতে যাব, ফর আ ওয়াক, লেট আস গো ফর আ ওয়াক। এর অর্থ হচ্ছে চলো আমরা একটু হাঁটতে যাই, হেঁটে আসি, ঠিক আছে। ঠিক এইরকমই আমাদের আরেকটা বাক্য কোথায় আছে, 9 নাম্বার অর্থাৎ 9 নাম্বার যে রিঅ্যারেঞ্জ আছে ওইখানে দেখো সিতে,
নাম্বার সি কি দেয়া আছে, উইথ, প্লে, লেটস দেম। দেখো এই যে লেট আস, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখানে অ্যান্সার কিভাবে লিখব, অ্যান্সার লিখব যেহেতু লেট দিয়ে শুরু, আমরা প্রথমে লেটটা দিব, এবং যেহেতু লেট আস দুটো একসাথে, যে লেট যেহেতু নট নেই সেহেতু নট বাদ, তার মানে এই লেট থেকে অবজেক্টিভ ফর্ম, এটা পুরোটাই কিন্তু এই যে লেটস এই শব্দটা। ঠিক আছে, লেটস মানে লেট আস। আচ্ছা, লেটস কি করব, এরপরে আমরা চলে যাব ভার্বে, যেহেতু আমাদের এতটুকু পর্যন্ত শেষ, তাহলে ভার্ব, এরপরে ভার্বকে প্লে মানে খেলা করা, কি করছি, খেলছি। লেটস প্লে, কি করব, কার সাথে প্লে করব, উইথ দেম, তাদের সাথে, চলো তাদের সাথে খেলি। তো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত, আমরা কিন্তু এই পর্যন্তই করেছি। তো তোমাদের আমার অলরেডি বোঝানো হয়ে গেছে। এছাড়া আমরা গত 2টা লেকচারেও আমরা এই বিষয়ে অনেক বুঝিয়েছিলাম। তো ওই দুটো যেহেতু আমি হাতে কলমে করাইনি, জাস্ট মুখে বলে বলে গিয়েছিলাম, বোর্ডে লিখে লিখে করানো হয়নি, তাই এই ক্লাসটাতে আমি লিখে লিখে করিয়ে দেখালাম। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারগুলো মনে রাখা, শব্দের অর্থ জানা, অক্সিলিয়ারি ভার্বগুলোকে জানা, আর WH ওয়ার্ডগুলোকে জানা। এইগুলো যদি তোমরা একটু কনফার্ম করতে পারো, তাহলে কি হবে, আমাদের রিয়ারেঞ্জ তোমরা ইজিলি করতে পারবে। এখন একটু হয়তো করতে কষ্ট হবে, কিন্তু আগামী যখন মাসিক পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষাটার সিলেবাসটাতে হয়তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, বা এখানে একটু প্রবলেম ফেস করবে, কিন্তু যখন আমরা সাময়িক পরীক্ষাতে মডেল কোশ্চেন করব, তখন কিন্তু মডেল কোশ্চেন থেকে আমাদের রিয়ারেঞ্জ দেওয়া হবে। এই যে আমি এখন যে 244 থেকে 246 যে 1 থেকে 15 দিলাম, এটা জাস্ট তোমাদেরকে রিয়ারেঞ্জটা কিভাবে করে সেটা শেখার জন্য দিলাম, কারণ অনেকেই ক্লাস 3-তে রিয়ারেঞ্জটা অনেক স্কুলেই করায় না, দেরি করে করায়, এজন্য রিয়ারেঞ্জটা আমরা আপাতত শেখার জন্য এটা করলাম। এরপরে আমাদের সাময়িক পরীক্ষায় কি করব, রিয়ারেঞ্জের সিলেবাস আর একটু আমরা টেক্সট বই থেকে দিয়ে দিব। ঠিক আছে, তখন তোমরা কি করবে, টেক্সট বই বা আমাদের যে মডেল কোশ্চেন থাকবে সেখান থেকে দিয়ে দিব, তখন আমাদের কিন্তু আরও বেশি প্র্যাকটিসটা হয়ে যাবে। আস্তে আস্তে রিয়ারেঞ্জটা আমাদের জন্য সহজ থেকে একেবারে পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, পানির চেয়েও বেশি সহজ হয়ে যাবে, যে দেখলেই মনে হবে ও রিয়ারেঞ্জ, এটা তো একেবারে সোজা। আশা করছি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করবে এবং ভালোভাবে নোট ডাউন করেছো খাতা কলম নিয়ে, তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে তোমরা আমাকে নক করবে। কোন নম্বরে যেন, 01937245349 এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা আমাকে ফোন করলে আমি তোমাদের উত্তর বলে দেব, কিভাবে করতে হবে আমি শিখিয়ে দিব, ফোনেই তোমাদের বলে দেব। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।